আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? জ্যাজ কুকিং স্টুডিও থেকে আমি ফারজানা আজ আবারও চলে এলাম দারুণ মজার একটি রেসিপি নিয়ে। সামনেই কোরবানি ঈদ আসছে। কোরবানি ঈদকে সামনে রেখে আজ আমি আপনাদেরকে করে দেখাবো খাসির মাংসের ঝোল আলু দিয়ে, বাট খুবই ইউনিক রেসিপিতে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আমার সাথেই থাকুন। খাসির মাংসের মজার এই রেসিপিটি করার জন্যে আমি নিয়েছি এখানে প্রায় 2.5 কেজির মতো খাসির মাংস। খুব বেশি বড় করে কাটিনি, একটু রেগুলার সাইজের জন্য একটু ছোট করেই কেটে নিয়েছি। আর যতটা সম্ভব আমি এখান থেকে ফ্যাট ফেলে দিয়েছি। নিয়েছি আমি 4টা পেঁয়াজ কুচি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, যেখানে তেজপাতা চাইলে আস্ত বা একটু ছিঁড়ে দিতে হবে, এটা আপনাদের ইচ্ছা। আর এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি একটা বড় কালো এলাচ, কয়েকটা সবুজ এলাচ, দারচিনি একটা দিয়েছি, একটা ছোট সাইজের একটা স্টার অ্যানিস দিয়েছি, একটু যতটুকু সম্ভব একটু কম দিয়েছি, মানে পনে একটা দিয়েছি বলা যায়। কয়েকটা দিয়েছি লবঙ্গ, ওই দ্যাটস ইট। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আমি একবারে মাখিয়ে বসানোটাই প্রেফার করি অ্যাকচুয়ালি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিচ্ছি যাতে কালারটা খুব ভালো আসে, ঝালটার পরিমাণটা মডারেট থাকে। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 টেবিল চামচ দিচ্ছি, 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি আমি রসুনগুলোকে আমি জাস্ট একটু থেতো করে নিয়েছি হালকা করে। এখানে আমি বড় সাইজের 1.5টা আস্ত রসুন আমি নিয়েছি, আমার কাছে রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে। এখন দিয়ে দিব আদা বাটা, মাংসের মধ্যে আদা বাটার পরিমাণটা একটু বেশিই লাগে। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ একটু বেশি করেই আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল। একবার ভেবেছিলাম আমি সর্ষের তেল দিয়ে রান্না করব, তারপর আবার ডিসিশনটা চেঞ্জ করলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো তেল ইউজ করবেন, যেটা ভালো লাগে খেতে। তো আমি সানফ্লাওয়ার অয়েল দিয়েই করছি। আর সর্ষের তেল দিয়ে খেতে আসলে খুবই মজা, একটা খুব সুন্দর ফ্লেভার অ্যাড হয়, খেতে খুব ভালো লাগে আসলে। বাট আমি সানফ্লাওয়ার অয়েল দিয়েই করছি, জাস্ট একটু হেলথের কনসিয়াসের জন্যেই, যার জন্য ডিসিশনটা চেঞ্জ করলাম। আচ্ছা, যাই হোক, এখন আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। তারপর এগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে চটকে আমি মিক্স করে নিব, কারণ হাতে এটা চামচ দিয়েও আমি মিক্স করে ফেলতে পারি, বাট হাতে মিক্স করার মধ্যে কেন যেন একটা আলাদা স্বাদ থাকে, সেটা ঠিক বলতে পারি না কী জন্যে। বাট খুব ভালো করে মিক্স করে, খাসির মাংস কিন্তু আসলে ঠিকমতো রান্না করতে পারলে খেতে অসম্ভব মজা। অনেকেই বলে থাকেন খাসির মাংসতে বা ভেড়ার মাংসতে অনেকেই মানে একটা কেমন বোটকা একটা গন্ধ পান, বাট আসলে কখনোই মানে রান্নার মধ্যে আমি এরকম গন্ধ পাইনি। যদি আসলে প্রপারলি রান্না করা হয় কখনোই কোনো খারাপ গন্ধ আসে না, খেতে বরঞ্চ গরুর গোশতের থেকেও বেশি ভালো লাগে। আরেকটা কথা বলে নিই, স্টার অ্যানিস বা তারা মৌরি যেটা আপনারা বলেন, এই স্টার অ্যানিসটা আমি কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে 2.5 কেজির মতো মাংসের মধ্যে আমি কোয়ার্টার না, 3/4 একটা স্টার অ্যানিসের 3/4 আমি ইউজ করেছি, বিকজ স্টার অ্যানিসটা ভেরি স্ট্রং ইন ফ্লেভার। সো আপনারা এটাকে অতিরিক্ত ব্যবহার করলে খাওয়াটা মানে সেটা মানে স্বাদটা বাড়ার থেকে বরঞ্চ বিরক্তিকর হয়ে যায়। তাই আপনারা একটু বুঝে শুনে স্টার অ্যানিসটা ব্যবহার করবেন, ওকে? এখন আমি চুলাটা অন করে দিব, আর খুব হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নিব মাংসগুলোকে। আমি চুলাটা অন করার আগে এখানে আমি কয়েক চামচ 3-4 চামচ সাদা ভিনেগার দিয়ে দিব। এটা আমি গোশ রান্নায় আমি অলওয়েজ ব্যবহার করি। ভিনেগারটা গোশটা টেন্ডার হতেও সাহায্য করে, প্লাস অনেকের আছে যে গোশ সহজে হজম হতে চায় না বা একটু অ্যাসিডিটির প্রবলেম থেকে যায়,
ভিনেগারটা অ্যাসিডিটির প্রবলেমটা থেকেও হেল্প করতে সাহায্য করে। আর আমার কাছে বেসিক্যালি একটু ভিনেগার অ্যাড করলে খেতে ভালো লাগে। তো এখন মেশানো হয়ে গেছে সব কিছু। আমি এগুলোকে ভালো করে আরেকবার মিশিয়ে চুলাটা অন করে দিচ্ছি। গ্যাসটা অন করে দিয়েছি। আমি চুলার হিটটিকে হাই রাখছি এই অবস্থায়। আমি ঢেকে রান্না করব এবং এই মুহূর্তে আমি কোনো পানি অ্যাড করব না। 7-8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব। আর গোশত ট্রাই করব গোশতে থেকে যে পানি বেরোবে, পেঁয়াজ থেকে যে পানি বেরোবে, সেই পানির মধ্যেই মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এখন আমি ঢেকে দিচ্ছি। আমার গোশত কষানো হতে হতে এই ফাঁকে আমি কিছু মশলা একটু সুন্দর করে তেলে গুঁড়ো করে নিব। এর জন্য আমি নিয়েছি এখানে জিরা নিয়েছি এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ। এগুলো হচ্ছে মৌরি নিয়েছি আমি 3 টেবিল চামচ। আর নিয়েছি মেথি দানা, মেথিও হচ্ছে এখানে 2 টেবিল চামচ। পরিমাণটা ঠিক রাখবেন, কারণ মেথি কিন্তু খুব বেশি পরিমাণ হয়ে গেলে তিতা হয়ে যাবে। আর এগুলোকে আমি হালকা করে টেলে নিব। আজকে এই যে পরিমাণ মশলাটা করছি, এটা পুরোটাই কিন্তু আজকে আমি ব্যবহার করব না। আমি খানিকটা উঠিয়ে রাখবো, কারণ সামনে কোরবানি ঈদ আসছে, আমার এমনিতেও লাগবে, তাই একটু বেশি করেই করে নিচ্ছি যাতে আমি পরবর্তীতে ব্যবহার করতে পারি। আমি আজকে আমার পরিমাণ মতোই ব্যবহার করব। এখন এগুলোকে আমি হালকা করে টেলে নিব, খুব বেশি করব না, খুব হালকা করে টেলে নিব। ছোট্ট একটা টিপস দিয়ে দিই, এই মশলাগুলো যখন আপনারা টালছেন তখন যদি কয়েকটা শুকনো মরিচ আপনারা এর সাথে টেলে মশলাগুলোর সাথে একসাথে গুঁড়ো করে সংরক্ষণ করেন, বা সংরক্ষণ না করলেও যদি ব্যবহার করেন, শুধু ব্যবহারের জন্য সামান্যই করেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আমি শুকনো মরিচ দিতে পারছি না আমার বাচ্চাদের জন্যে। অলরেডি আমি লাল মরিচ ব্যবহার করেছি, শুকনো মরিচ সেই অ্যাডিশনাল স্বাদটা থেকে আমার বঞ্চিত হতে হচ্ছে। কিন্তু আপনারা যারা খেতে পারেন বা আপনাদের যাদের বাচ্চারা ওটা টলারেট করতে পারে, অবশ্যই কিছুটা শুকনো মরিচ সাথে দিয়ে নেবেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। এই একদম আমি প্যানটাকে একটু গরম করে নিয়ে একদম চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়ে এটাকে আমি প্রায় মিনিট খানেকের মতো একটু টেলে নেব। আমার মশলাগুলো টালা হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটিকে বন্ধ করে দিয়েছি, অপেক্ষা করব এগুলো রুম টেম্পারেচারে আসার জন্য। তারপর এগুলোকে আমি একটু গ্রাইন্ডারের সাহায্যে গ্রাইন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন, জাস্ট গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে আপনারা অনেকদিন সংরক্ষণও করতে পারবেন, প্লাস আপনাদের যখন ইচ্ছা আপনারা আপনাদের রান্নার পরিমাণ অনুযায়ীও করে নিতে পারেন। মাংসে বলক চলে আসছে, দেখতেই পাচ্ছেন অনেক পানি উঠে আসছে মাংস থেকে, প্লাস পেঁয়াজ থেকে। আমি ভালো করে নেড়ে দিয়েছি। এগুলো কষানো এখনও কমপ্লিট হয়নি, কিন্তু এগুলোকে আমি আবার ঢেকে আরও ভালো করে কষিয়ে নিব। বাট মাঝে মাঝে একটু অবশ্যই নেড়ে চেড়ে দেখতে হবে যাতে তলায় লেগে না যায়। গরম মশলাগুলোকে, গরম মশলা না, এই যে জিরা, মৌরি আর মেথি আমি তেলে গুঁড়ো করে নিয়েছি। আমি যতটুকু ব্যবহার করব অতটুকু আমি রেখে নিয়েছি। এখানে 2 টেবিল চামচের মতো আছে, আর বাকিটা আমি বক্সে উঠিয়ে রেখেছি যাতে পরবর্তীতে ব্যবহার করতে পারি। গোশগুলো আমার সব কষানো হয়ে গেছে, সামান্য একটু পানিও রয়ে গেছে, আর গোশগুলো কিন্তু আমার নরম হয়ে গেছে কষাতে কষাতেই। আমি আজকে গোশগুলোকে রান্না করব আলু দিয়ে। আলুগুলোকে বড় বড় টুকরো করে নিয়েছি। আলু ছাড়া আমার ঘরে বাচ্চারা গোশ খেতেই চায় না, আমার নিজেরও খুব পছন্দ। মিক্স করে দিব আলু দিয়ে সমস্ত গোশকে। আর এই যে মশলাগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম এগুলোকে দিয়ে দিচ্ছি একসাথে। আমি এগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি, খানিকক্ষণ কষিয়ে নিব আলু সহ। সব মশলা মিশিয়ে নিয়েছি, ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। দারুণ সুন্দর ফ্লেভার বেরিয়েছে, মানে আমি যদি বোঝাতে পারতাম কি যে সুন্দর ফ্লেভার বেরিয়েছে। আমি আরও খানিকক্ষণ এটাকে কষিয়ে নিব, যেহেতু এখন একটু পানি রয়ে গেছে। আলু মিশিয়ে আমি লবণটাও একটু চেক করব পানি অ্যাড করার পর। আমি একটু কষিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ। কষানো হয়ে গেছে, আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। মরিচগুলোকে ভেঙে দিচ্ছি না, ফ্লেভারের জন্যে আমি আস্তই দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল, যেহেতু আমি আলু দিয়ে খাসির গোশের আজকে একটু ঝোলই রান্না করছি, তাই আমি ঝোলের পরিমাণটা বেশিই দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। দিয়ে দিলাম ঝোল। আপনারা যেহেতু পানি আরও শুকাবে অনেক,
এখন খুব বেশি মনে হচ্ছে এত বেশি ঝোল থাকবে না। দারুণ সুন্দর ফ্লেভার আসছে। আপনারা এই পর্যায়ে, যেহেতু আলুগুলোকে আমি কষিয়ে নিয়েছি, আলুর ভিতরে কিন্তু অলরেডি লবণ ঢুকে গেছে, সো আপনারা এই পর্যায়ে লবণটা চেক করে নিতে পারেন। চাইলে আরও কিছুক্ষণ পরেও চেক করতে পারেন। আমি চেক করে নিয়েছি, আমার লবণটা ঠিক আছে, আমার আর অ্যাড করতে হবে না। এখন আমি এগুলোকে ঢেকে রান্না করব। আমার যতটুকু ঝোল দরকার ততটুকু ঝোল রাখা পর্যন্ত। হয়ে গেল আমার রান্না। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে, ফ্লেভারটাও দারুণ। আশা করি আপনারা যদি এই রেসিপিতে রান্না করেন আপনাদের অনেক ভালো লাগবে। একবার এই রেসিপিটি বাসায় ট্রাই করেই দেখুন। যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো আরেকটি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।